প্রাচীন ইতিহাস থেকে যে পয়েন্টগুলো পড়তে হয়। ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? প্রাগৈতিহাসিক যুগ, আদ্যৈতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ এটাকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নব্য পাথরের যুগ আর তাম্রপ্রস্তরের যুগ। এটাকে হালকা পড়তে হয়। প্রাগৈতিহাসিকে খুব কম প্রশ্ন আসে। আদ্যৈতিহাসিক কাল, এখানে সিন্ধু ও হরপ্পা সভ্যতা, এটা একটু ডিটেলসে পড়তে হয়। আর ঐতিহাসিক এর মধ্যে চলে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইতিহাস বলতে ঐতিহাসিক কালকেই বোঝাই, প্রাচীনকাল, মধ্যকাল, আধুনিক কাল। আমরা একটু প্রাগৈতিহাসিক কালটা দেখে নেব। দেখো, প্রাগৈতিহাসিক কাল, এই সময় মানুষ লিখতে ও পড়তে জানতো না। প্রাগৈতিহাসিক সময় মানুষ লিখতে পড়তে জানতো না। পুরনো পাথরের যুগ, এর থেকে দুটো পয়েন্ট মনে রাখবা। আগুনের খোঁজ হয়েছিল এবং গুহচিত্রের খোঁজ। এই গুহচিত্রের প্রমাণটা কোথায় পাওয়া গিয়েছিল? ভীমবেটকা, রায়সেন জেলা, মধ্যপ্রদেশের রায়সেন জেলা, সেখানের একটা জায়গা ভীমবেটকা, সেখানে পাওয়া গিয়েছিল প্রথম গুহচিত্রের প্রমাণ পাওয়া গিয়েছিল। মধ্যপাথরের যুগ, এখান থেকে তিনটে পয়েন্ট। মধ্যপাথরের যুগকে মাইক্রোলিথ বলা হতো। মাইক্রোলিথ কেন বলা হতো? কারণ এখানে ছোট ছোট অস্ত্র পাওয়া গিয়েছিল, তার জন্য মাইক্রোলিথ বলা হতো। অন্তিম সংস্কার আর কবর দেওয়া, অর্থাৎ মানুষকে পোড়ানো এবং কবর দেওয়া চালু হয় মধ্যপাথরের যুগ থেকে। আর নব্য পাথরের যুগ, এই সময় মানুষ কৃষিকাজ ও পশুপালন শুরু করে। ঘোড়া, চাকা আবিষ্কার করেছিল। স্থায়ী বাসস্থান, অর্থাৎ এক জায়গায় বাস, কোন সময় থেকে চালু হয়? নব্য পাথরের যুগ থেকে। আর মানুষের প্রথম পালতু পশু কি? কুকুর ছিল। ঠিক আছে, প্রাগৈতিহাসিক কাল থেকে শুধু এটুকুই পড়লেই হবে। প্রাচীনকাল থেকে আর কটা কোশ্চেন আসে, যেরকম মেহেরগড়, এটি পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। মেহেরগড় কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তানে। সর্বপ্রথম সুলেমান ও কিরথার পাহাড়ের মাঝে চাষের প্রমাণ পাওয়া যায়। প্রথম চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়? সুলেমান ও কিরথার পাহাড়ের মাঝে। প্রথম চাষ করা ফসল কি ছিল? যব ও গম। প্রথম চাষ করা ফসল যব ও গম। দেখো, বুরজোহম, এটি কাশ্মীরে অবস্থিত। এখানে কি জন্য বিখ্যাত বুরজোহম? এখানে মানুষ গর্তে থাকতো, তার প্রমাণ পাওয়া গিয়েছিল বুরজোহমে। মানুষ যে গর্তে থাকতো তার প্রমাণ প্রথম পাওয়া যায় কোথায়? বুরজোহম। মানুষের সাথে কুকুরের কঙ্কাল পাওয়া গেছে কোথায়? বুরজোহমে। দমদমা কী জন্য বিখ্যাত? তিনটি মানব কঙ্কাল এক জায়গায় পাওয়া যায়। দমদমাতে তিনটি মানব কঙ্কাল এক জায়গায়। কোলডিবা কী জন্য বিখ্যাত? ধানের প্রমাণ পাওয়া যায়। কোলডিবাতে প্রথম ধানের প্রমাণ। এই সমস্ত কোশ্চেনগুলো দেখবো WBCS এবং WBPSIতে আসে বেশিরভাগ। এবার দেখবো আমরা সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে পাওয়া গেছিল, তাই একে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? তিব্বতের মানস সরোবর ঝিল থেকে উৎপত্তি হয়েছে, ঠিক এই জায়গাতে। সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল? ত্রিভুজ আকৃতি ছিল। সিন্ধু সভ্যতা ছিল বিশ্বের প্রথম নগরীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা সম্পর্কে তথ্য কে দিয়েছিলেন? চার্লস ম্যাসন দিয়েছিলেন। সিন্ধু সভ্যতা সম্পর্কে তথ্য চার্লস ম্যাসন। সিন্ধু সভ্যতার মাপজোপ করেছিলেন কে? জেমস কনিংহাম। সভ্যতার আয়তন 13 লাখ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। জেমস কনিংহাম বলেছিল সিন্ধু সভ্যতা 13 লাখ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। লর্ড কার্জন, এই সময় পুরো খোঁজাখুঁজি চালু হয়ে যায় লর্ড কার্জনের সময়। সিন্ধু সভ্যতার নামকরণ করেন কে? জন মার্শেল। সিন্ধু সভ্যতার নামকরণ জন মার্শেল। সিন্ধু সভ্যতার প্রথম খনন করেছিল কে? দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতার প্রথম যে জায়গাটা খুঁজে পাওয়া গিয়েছিল সেটা ছিল হরপ্পা, তাই অনেকে একে হরপ্পা সভ্যতাও বলে। 1921 সালে দয়ারাম সাহানি এটি খোঁজ করেছিলেন। এটি রাবি নদীর তীরে অবস্থিত, পাকিস্তানের মন্টেগোমরি জেলায় অবস্থিত। এখান থেকে কি কি পাওয়া গেছে? শ্রমিকের ঘর, দেবী মাতার মূর্তি, কুমোরের চাকা, শস্য ভাণ্ডার, RH-37 কবরস্থান, হাতির মাথা, এগুলো পাওয়া গেছে হরপ্পা থেকে। মহেঞ্জোদারো, 1921 সালে রাখাল দাস ব্যানার্জি এটি খোঁজ করে। এটি পাকিস্তানের লারকান জেলায় অবস্থিত, সিন্ধু নদীর তীরে। এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর ছিল। সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর মহেঞ্জোদারো। এখান থেকে কি কি পাওয়া গেছে? পুরোহিতের বাসস্থান, ঘরের ভিতর কুয়ো, বিশাল স্নানাগার, সুতি কাপড়, আন্নাগার, বড় রাস্তা, সভাগার, পশুপতি শিবের মূর্তি, এগুলো পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। চানহুদারো, 1931 সালে গোপাল মজুমদার এটি খনন করেছিল। এটি পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না। চানহুদারোতে কোনো দুর্গ অর্থাৎ বড় বড় অট্টালিকা ছিল না। এখান থেকে কি কি পাওয়া যায় চানহুদারো থেকে? মেকআপের উপকরণ, লিপস্টিক, আয়না, পুঁতি, পুতুল, সজ্জিত ইট, সুই,
কুকুর বিড়ালকে তাড়া করছে তার একটা ছাপ বা প্রমাণ পাওয়া গেছে চানহুদারোতে। বেশিরভাগ মেয়েদের জিনিস কোথায় পাওয়া গেছে? চানহুদারোতে। রোপার 1953 সালে যজ্ঞদত্ত শর্মা এটি খনন করেছিল। রোপারের খনন কে করেছিল? খোঁজ যজ্ঞদত্ত শর্মা। এটি কোথায় অবস্থিত? পাঞ্জাবের সতলজ নদীর তীরে অবস্থিত। এইটা মনে রাখো, পাঞ্জাবের সতলজ নদীর তীরে রোপার। আর একটা আছে বানোয়ালি, এটি হরিয়ানায় অবস্থিত। ঠিক আছে, রবীন্দ্র সিং এটি খনন করে, এটি হরিয়ানার রঙ্গই নদীর তীরে। এই দুটো তো বিশেষভাবে মনে রাখবে, এই দুটো আসে। হরিয়ানার রঙ্গই নদীর তীরে অবস্থিত। এখানকার রাস্তা ছিল আঁকাবাঁকা। কালীবঙ্গা, কালীবঙ্গা, কালীবঙ্গার অর্থ হলো কালো মাটির চুড়ি। কালীবঙ্গার অর্থ কি? কালো মাটির চুড়ি। এটি বি.কে. থাপড় এবং বি.বি. লাল খোঁজ করেছিল। বি.কে. থাপড় ও বি.বি. লাল। এটি রাজস্থানের সরস্বতী বর্তমান ঘগ্গর নদীর তীরে অবস্থিত, হনুমানগড় জেলায়। ঠিক আছে, সরস্বতী নদী আগের নাম ছিল ঘগ্গর নদী, এটি হনুমানগড় জেলায় অবস্থিত। এখান থেকে সুসজ্জিত ইট, চুড়ি আর লাঙল, চুড়ি পাওয়া গেছে। আর ওইদিকে চুড়ি বলো মেকআপের মধ্যে আসে না, চুড়ির জন্য আলাদা একটা বাক্স থাকে মেয়েদের, চুড়ি এখানে পাওয়া যায় না। আর সব কিছু মেকআপের উপকরণ চানহুদারো থেকে পাওয়া গেছে। লোথাল, এর খোঁজ কে করেছিলেন? এস.আর. রাও। লোথালের খোঁজ কে করেছিল? এস.আর. রাও। লোথাল কোন নদীর তীরে? ভোগবা নদীর তীরে অবস্থিত, আহমেদাবাদ, গুজরাটে। লোথাল সিন্ধু সভ্যতার প্রধান বন্দর। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কী ছিল? লোথাল। দরজা রাস্তার সামনে খুলতো। সিন্ধু সভ্যতার বেশিরভাগ যেগুলো জায়গাগুলো আছে সেই সব জায়গার দরজা ছিল রাস্তার অপোজিট সাইডে, আর কিন্তু লোথাল বন্দর এলাকা, তার জন্য তার দরজা ছিল পুরো রাস্তার সোজাসুজি। এখান থেকে হাতির দাঁত ও ইরানের মুদ্রা পাওয়া গেছে। হাতির দাঁত কোথা থেকে পাওয়া গেছে? লোথাল থেকে। আর ইরানি মুদ্রা পাওয়া গেছে। রংপুর, রংপুর থেকে ধানের ভুসি। সুরকর্দা থেকে কি? ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে। ধলাবিরা, এর খোঁজ রবীন্দ্র সিং করেছিল। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থল, এটি গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার বিশেষতা, এটা থেকে শুধু ইম্পর্টেন্ট হলো গরু ও সিংহের সাথে পরিচিত ছিল না। ঠিক আছে, এইটুকু। মেসোপটেমিয়া সভ্যতা, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে অবস্থিত কি? মেসোপটেমিয়া সভ্যতা। পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা বললে কি হয়ে যাবে? যদি বলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কি? মেসোপটেমিয়া সভ্যতা। আর যদি বলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন নগরীয় সভ্যতা কি? সিন্ধু সভ্যতা হয়ে যাবে। মিশরের সভ্যতা, নীল নদীর তীরে অবস্থিত ছিল মিশরের সভ্যতা। এর প্রতিষ্ঠাতা ছিলেন কি? ফেরন। মিশরের রাজা ছিলেন ফেরন। এখানে পিরামিড, সূর্য ক্যালেন্ডার ও প্রসিদ্ধ ছিল। কেমিস্ট্রির জনকও মিশরকে বলা হয়। রোমান সভ্যতা, রোমান সভ্যতার স্থাপনা করেছিল জুলিয়াস সিজার ও আগাস্টাস। জুলিয়াস সিজার ও আগাস্টাস। তোমরা যদি কেউ 1 year স্টোরির হিস্টোরি নোটটা নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সব কিছু ডিটেলসে দেওয়া আছে। একটা বেশিরভাগ জিনিস টেলিগ্রামে দেখে নাও। দেখো, বৈদিক কাল, বেদ। বেদকে 4 ভাগে ভাগ করা হয়: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদের উপবেদ হলো কি? ঋগ্বেদের উপবেদ হলো শিল্পবেদ, সামবেদের ধনুর্বেদ, যজুর্বেদের গান্ধার বেদ, অথর্ববেদের আয়ুর্বেদ। উপবেদের আবার গাথা আছে, কি কি? প্রজাপতি, শিল্পবেদের প্রজাপতি, ধনুর্বেদের নারদ, গান্ধারবেদের বিশ্বমিত্র, আয়ুর্বেদের বিশ্বকর্মা। দেখো, এটাকে মনে রাখবে কি করে? একবারে পড়বা, প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা। প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা। আর বেদের গাথা হলো কি কি? হোত্রী, উদ্গাতা, অধরু, ব্রাহ্ম। হোত্রী, উদ্গাতা, অধরু, ব্রাহ্ম। ঠিক আছে। বেদের রচনা ঈশ্বর করে। বেদ যে একটা বই আছে স্যার, রচনা কে করেছে? বলছে ঈশ্বর করে। বেদকে অপুরুষ বলা হয়। গুপ্তকালে কৃষ্ণ দ্বৈপায়ন বেদের কালেকশন করে, অর্থাৎ বেদকে এক জায়গায় নিয়ে এসেছিল কে? কৃষ্ণ দ্বৈপায়ন, যে একটা পুরো বই তৈরি করে, অনেক জায়গার থেকে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসে একটা বই তৈরি করে। প্রথমে বেদ 3 প্রকার ছিল: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই 3টি বেদকে বেদত্রয়ী বলা হতো। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে বেদত্রয়ী বলা হতো। অথর্ববেদকে পরে জোড়া হয়েছে। ঋগ্বেদ, এটিতে 10টি মণ্ডল, 1028টি সূক্তি এবং 10,580টি ঋচা আছে। গায়ত্রী মন্ত্রের চর্চা ঋগ্বেদে, সূর্য ভগবানের চর্চা ঋগ্বেদে। ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলে কি? পুরাণের চর্চা।
ঋগ্বেদের 9 নম্বর মণ্ডলে সোম দেবতার চর্চা। ঋগ্বেদের 10 রাজার যুদ্ধের চর্চা আছে। ব্রাহ্মগ্রন্থ। ঋগ্বেদের ব্রাহ্মগ্রন্থ কি? একত্রে আর কষ্টে কি? ঋগ্বেদের ব্রহ্মগ্রন্থ একত্রে কষ্টে কি? এ দুটো মনে রেখো। সামবেদ। সামবেদে কিসের চর্চা? সা রে গামার চর্চা। সামবেদে সা রে গামা। ব্রাহ্মগ্রন্থ হলো পঞ্চবিশ। যজুর্বেদ। যজুর্বেদে যুদ্ধ কর্মকাণ্ডের চর্চা যজুর্বেদে। ব্রাহ্মগ্রন্থ তৈত্রে আর সাতপথ। অর্থবেদ। অর্থবেদে কিসের চর্চা? জাদুডোনা বশীকরণ। যত দেশের জাদু আছে সব অর্থবেদে। ব্রাহ্মগ্রন্থ কি? গোপাত। এইগুলো হলো খুব ইম্পর্টেন্ট। সামবেদের ব্রাহ্মগ্রন্থ কি? পঞ্চবিশ, তৈত্রে, শতপথ, গোপাত। এগুলো মনে রেখো। বৈদিক কাল। বৈদিক কালে জবকে জ বলা হতো, গমকে গোধূন, ধানকে ব্রীহি বলা হতো। দেখো অরণ্যক। যেগুলি বনে বসে রচনা করা হয় তাকে অরণ্যক বলে। অর্থবেদ বাদে সবগুলি অরণ্যক। অর্থবেদ বনে বসে রচনা করা হয়নি। বেদাঙ্গ। বেদকে ভালোভাবে বোঝানোর জন্য বেদাঙ্গের রচনা করা হয়েছে। বেদাঙ্গের সংখ্যা কটা? 6টা। বেদাঙ্গের ওই 6টা মুখস্থ করার জন্য একটা ট্রিক। বোজ, নিশ, কচ্ছ। বোজ, নিশ, কচ্ছ। বতে ব্যাকরণ, জ্যোতে জ্যোতিষ, নিতে নিরুক্ত, শীতে শিক্ষা, কতে কল্প, ছতে ছন্দ। ঠিক আছে? দেখো ব্যাকরণ। ব্যাকরণ পড়ার জন্য অষ্টাধ্যায়ী পুস্তক পাণিনি লিখেছেন। জ্যোতিষ পড়ার জন্য বৃহৎ সংহিতা বরাহমিহির লিখেছেন। আর তারপরেগুলো সেম। নিরুক্ত নিরুক্ত, শিক্ষা শিক্ষা, কল্প কল্প, ছন্দ ছন্দ। ঠিক আছে? পুরাণ। লোমশ ঋষি এর খোঁজ করেছিলেন। পুরাণের খোঁজ কে করেছিলেন? লোমশ ঋষি। 18টি পুরাণ আছে। পুরাণকে বেদের বেদ বলা হয়। 5 নম্বর বেদ হলো পুরাণ। বিষ্ণু পুরাণে মৌর্য বংশের কথা জানা যায়। মৎস্য পুরাণে সাতবাহন বংশের কথা জানা যায়। বায়ু পুরাণে গুপ্ত বংশের কথা জানা যায়। উপনিষদ। গুরুর কাছে বসে জ্ঞান লাভ করাকেই উপনিষদ বলা হয়। উপনিষদ কাকে বলে? গুরুর কাছে বসে জ্ঞান লাভ করাকেই উপনিষদ বলা হয়। বৃহদ্নারায়ণ উপনিষদ সবচেয়ে বড় ও প্রাচীন। বৃহদ্নারায়ণ উপনিষদ সবচেয়ে বড় ও প্রাচীন। কাঠ্যপ উপনিষদ ওম ইয়াম নচিকেতার চর্চা। মুন্ডক উপনিষদে সত্যমে জয়তে। প্রশ্ন তো 1000 বার করেছে মনে হয়। মুন্ডক উপনিষদে সত্যমে জয়তে কথার চর্চা। জালব উপনিষদে ব্রহ্মা বিষ্ণু মহেশের চর্চা। ব্রহ্মা বিষ্ণু মহেশ জালব উপনিষদ। শ্বেতা উপনিষদ সত্যম শিবম সুন্দরম লেখা আছে। সত্যম শিবম সুন্দরম শ্বেতা। আলোক উপনিষদ সবার শেষে আকবরের সময় রচনা করা হয়। স্মৃতি সাহিত্য। গুপ্তকালের জানকারি পাওয়া যায়। গুপ্তকালের জানকারি মানে গুপ্তকাল সম্পর্কে পাওয়া যায় স্মৃতি সাহিত্য। পুরুষার্থ, ধর্ম, সামাজিক, অর্থ, আর্থিক, কাম, শারীরিক, মোক্ষ, আধ্যাত্মিক। আশ্রম। ব্রহ্মচার্য 5 থেকে 25 বছর, গৃহস্থ 25 থেকে 50 বছর, বানপ্রস্থ 50 থেকে 75 বছর, সন্ন্যাস 75 বছর। এইসব আগেকার দিনে ছিল ওই বৈদিক কালে। দেখো মহাকাব্য। মহাকাব্য কী কী আছে? 2টো, রামায়ণ ও মহাভারত। রামায়ণ এটি লিখেছেন কে? বাল্মীকি। বাংলায় অনুবাদ করেছে কৃত্তিবাস ওঝা। লিখেছেন বাল্মীকি এবং বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। আকবরের সময়ে রামায়ণ ফার্সি ভাষায় অনুমোদন করেছিল কে? বাদুইনি। রামায়ণ বাদুইনি ফার্সি ভাষায় অনুমোদন করেছিলেন। মহাভারত এটি লিখেছেন কে? বেদব্যাস। বাংলায় অনুবাদ করেছেন কে? কাশিরাম দাস। ঠিক আছে? দেখো বৈদিক কাল। ঋগ বৈদিক কাল 1500 এসব খ্রিস্টপূর্বাব্দে। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে চালু হয়। আর উত্তর বৈদিক কাল মানে শেষ হতে শুরু করে, সমাপ্ত 1000 থেকে 600। দক্ষিণ ভারতের আর্যকরণ করেছিল কে? আগস্ত্য ঋষি। কোশ্চেন আসবে দক্ষিণ ভারতের আর্যকরণ কে করেছিল? আগস্ত্য ঋষি। উত্তর ভারতের আর্যকরণ করেছিল গৌতম রাহুগড়। ঠিক আছে? অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞ বলতে কি বোঝায়? যে আগেকার রাজারা একটা ঘোড়ার সাজিয়ে তারপর মন্ত্রতন্ত্র পড়ে এবার ঘোড়াটার বলতে এই সামনের দিকে চল, এবং তার ঘোড়ার পিছন পিছন অনেক সেনা যেত। এবার যে যে রাজ্যের উপর দিয়ে ঘোড়াটা যাবে সেই রাজ্য রাজার হয়ে যাবে। তাকে বলা হতো অশ্বমেধ যজ্ঞ। বাজপেয়ী ও যজ্ঞ প্রদর্শন, রাজসিক প্রদর্শন, ওইসব এরকম। প্রাচীন যুগের নদীর নাম। সিন্ধুর নাম ছিল সিন্ধি। বিতস্তা নদীর নাম ছিল ঝেলাম। ব্যাসের বিপাশা, চিনাবের আকসিনী।
রাবির বারোশিনী, সাতলাজের সাতরূপী, গণ্ডকের সাদানীরা, সরস্বতীর ঘগ্গর। এইটা মনে রাখবা, এই খুব আসে প্রশ্ন যে সাতলাজের প্রাচীন নাম কি, গণ্ডকের প্রাচীন নাম কি। দর্শন, সেই জন্য দর্শন। ন্যায় দর্শন গৌতম, ন্যায় দর্শন কে লিখেছিলেন? গৌতম। সাংখ্য দর্শন কপিল, ইয়োগ দর্শন পতঞ্জলি। বৈশেষিক দর্শন কনাদ, উত্তর মীমাংসা বাদরায়ণ, পূর্ব মীমাংসা জৈমিনী। এই তিনটে একদিকে রাখবা, ন্যায় দর্শন গৌতম, সাংখ্য দর্শন কপিল, ইয়োগ দর্শন পতঞ্জলি, আর বৈশেষিক কনাদ। ন্যায় বিচার করেছিলেন কে? গৌতম। মনে থাকবে শঙ্খ, মনে করো শঙ্খ বাজিয়েছিল কপিল। আর ইয়োগ দর্শন, ইয়োগ আমাদের পতঞ্জলি, বাবা রামদেব পতঞ্জলিতে চলছে। ব্যবসা করেছিল কনাড। আর উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা পূর্ব মীমাংসার বাদরায়ণ আর জৈমিনী, মনে থাকবে। ঋগ বৈদিক কালে ইন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল, যুদ্ধ ও বর্ষা করাতো। সোম দেবতা জঙ্গলের দেবতা, মারুতি তুফানে, একটু মনে রাখতে হবে না। মুদ্রা, মুদ্রার অধ্যয়নকে নিমিসমেটিক বলা হয়। সিন্ধু সভ্যতায় টেরিকটার মুদ্রা, মাটির তৈরি। মৌর্য যুগে আহাত পঞ্চমার্গার পর, মৌর্য যুগে আহাত পঞ্চমার্গার পর সাতবাহন যুগে সীসার মুদ্রা। তিনটে চলে গেল। ইউনানি যুগে সোনার মুদ্রা, কুষাণ যুগে শুদ্ধ সোনা। ইউনানিতে সোনার মুদ্রা চালু করে, আর কুষাণরা পুরো একেবারে শুদ্ধ সঠিক শুদ্ধ সোনার মুদ্রা চালু করে। গুপ্ত যুগে রাজা রানী মুদ্রা কে চালু করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। অশুদ্ধ সোনা স্কন্দগুপ্ত। রূপর মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কড়ি সমুদ্রগুপ্ত। হুমায়ুনের সময় চামড়ার মুদ্রা, এটা মনে রাখো, হুমায়ুনের সময় চামড়ার মুদ্রা শিহাবউদ্দিন চালু করেছিল। এর পিছনে একটা বিশাল গল্প। শেরশাহ সুরি, দাম গরিবের জন্য, রুপিয়া মধ্যবিত্তদের জন্য, আশ্বরী ধনীদের জন্য। অভিলেখ, অভিলেখের অধ্যয়নকে এপিগ্রাফি বলে। প্রথম অভিলেখ লিখেছিলেন ইরানের শাসক ডেরিয়াস প্রথম। অভিলেখ প্রথম লেখা কে চালু করে? ইরানের শাসক ডেরিয়াস প্রথম। হাতিগুফা অভিলেখ উড়িষ্যায় অবস্থিত কলিঙ্গর রাজ খারবেল লেখে। হাতিগুফা অভিলেখে কি সম্পর্কে বলা আছে? কলিঙ্গের যুদ্ধ সম্পর্কে বলা আছে। এহোর অভিলেখ, এটি রাজস্থানে অবস্থিত, পুলকেশিন দ্বিতীয় লেখে। হর্ষবর্ধনকে পরাজিত করেছিল সেই বিষয়ে লেখা আছে এহোর অভিলেখে। জুনাগড় অভিলেখ, এটি গুজরাটে অবস্থিত, রুদ্রদমন সুদর্শনজিল ঠিক করেছিল, সেটা লেখা আছে জুনাগড় অভিলেখে। প্রয়াগ অভিলেখ এলাহাবাদে অবস্থিত, সমুদ্রগুপ্তের চর্চা। বিদেশি যাত্রী এবং তাদের পুস্তক, হেরোডোটাস কী লিখেছিলেন? হিস্টোরিকা। মেগাস্থেনিস ইন্ডিকা, টলেমির জিওগ্রাফিকা লিখেছিল। প্লিনির ন্যাচুরাল হিস্ট্রি, আল-বিরুনি কিতাবুল হিন্দ ও তহকিয়ে হিন্দ। ফাহিয়ান ফোকিউকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসে লিখেছিলেন। হোয়েনসান শিকিউকি লিখেছিলেন, হর্ষবর্ধনের সময় এসেছিলেন। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন। রেহেলান নামক পুস্তক লিখেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়, পাগল রাজা। আব্দুল রাজাক মাতলায় শাহিন লিখেছিলেন কৃষ্ণদেব রায়ের সময়। সাহিত্য, জৈন সাহিত্যের পুস্তক, এগুলো প্রাকৃতিক ভাষায় লেখা ছিল। 12 অঙ্গ 12 উপঙ্গ, 12 অঙ্গ 12 উপঙ্গ, আচার সূত্র, ভগবতী সূত্র, কল্পসূত্র, তিনটে দুটো আর একটা লাস্টে এইভাবে আদিপুরাণ। 12 অঙ্গ 12 উপঙ্গ, আচার সূত্র, ভগবত সূত্র, কল্পসূত্র, আদিপুরাণ, শেষ। বৈদিক সাহিত্য পালি ভাষায় লেখা ছিল। জাতক, মহাত্মা বুদ্ধের পূর্বজন্মের 200টি কাহিনী লেখা আছে জাতকে। ললিত বিস্তার, মহাত্মা বুদ্ধের আত্মজীবনী। জাতকে কি? মহাত্মা বুদ্ধের পূর্বজন্মের 200টা কাহিনী আছে জাতকে লেখা। ললিত বিস্তার, মহাত্মা বুদ্ধের আত্মজীবনী। সুতপিটক, বৌদ্ধ ধর্মের ইনসাইক্লোপিডিয়া। বলে বৌদ্ধ ধর্মের ইনসাইক্লোপিডিয়া কাকে বলা হয়? এই 4টে দিয়ে দেবে এর মধ্যে কোনো, তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। সুতপিটককে। বিনয় পিটক, বৌদ্ধ ধর্মের প্রবেশ চর্চা। অভিধম্ম পিটক, বৌদ্ধ ধর্মের দার্শনিক চর্চা। এরপরে আমরা 16 মহাজনপদ পড়ব, সেখানে সেটা কিসে থেকে নেওয়া? অঙ্গুত্তর নিকায় একটা বই, সেখান থেকে নেওয়া। তো 1 year স্টাডির তৈরি এই হিস্টোরি নোটটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ পুরো ডিটেলসে পড়ানো আছে। আর হার্ড কপি পুরো হোম ডেলিভারি হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে।